বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29শে অক্টোবর 2025, আমাদের ভাইবা ব্যাচের তৃতীয় ক্লাস। এবং গতকাল আমরা ফৌজদারি কার্যবিধি আলোচনা করেছি। তো সাধারণত আহ, ফৌজদারি কার্যবিধি থেকে ভাইবা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন জুডিশিয়ারিতে বা বা বাংলাদেশ বার কাউন্সিলে বিগত বছরে এসে থাকে, তার আমি একটা কয়েকটা প্রশ্ন আমি আপনাদের একটা পিডিএফ দিয়েছি, বা সামনে যারা আছেন আপনারা হার্ড কপি পাইছেন। দেখেন, একটি ফৌজদারি মামলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়েরের প্রসিডিউর বলুন। তো এটার উত্তর আপনি অলরেডি জানেন, এখানে যা লেখা থাকুক না কেন। ফৌজদারি মামলা দায়েরের যে বিধান, যদি বলে যে ফৌজদারি মামলা কিভাবে দায়ের করে, তখন আপনি তো ওই যে গতকাল আমরা পড়ছি যে থানায় করা যায়, ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়। ম্যাজিস্ট্রেটের কাছে যদি করে তাহলে জবানবন্দি কত দাঁড়ায়? 200 দাঁড়ায়, এই তো। বাবা, ওইভাবে বললেই তুমি এ চার্জ দাও না যে। ওইভাবে বললেই হবে। তারপরে দেখেন, যদি মামলার বিষয় আমলযোগ্য হয় তাহলে প্রথমে 154 ধারা অনুযায়ী এজাহার দায়ের করতে হবে। এখন বিষয়টা এমন না যে আমলযোগ্য হলেই এজাহার করতে হবে। আমলযোগ্য হইলে তো কোর্টেও করা যায়, যায় কিনা বলেন? কোর্টেও করা যায়। যদি পুলিশ অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায় তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করতে হবে। ম্যাজিস্ট্রেটের নিকট যখন অভিযোগ নিয়ে যাওয়া হয় তখন ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে শপথ পূর্বক জিজ্ঞাসাবাদ করে অভিযোগ আমলে নেবেন। শপথ পাঠ করায় কততে? 200 ধারায়। আর আমলে নেয় 190 ধারায়। আর আমলে নেওয়া মানেই কি? সমন অথবা ওয়ারেন্ট কত ধারায়? 204 ধারায়। দেখেন, জিজ্ঞাসা করে যে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় কি আছে। ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুসারে পুলিশের নিকট জবানবন্দি বিষয়ে বলা আছে, পুলিশ যে কোনো বিষয়ে যে কাউকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে, তবে যদি কোনো বিষয়ে কোনো ব্যক্তিকে অপরাধের দিকে জড়িয়ে ফেলে সেই বিষয়ে উক্ত ব্যক্তি উত্তর দিতে বাধ্য নন। অর্থাৎ প্রশ্ন করতে 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 দেখা গেল সে নিজেই স্বীকার করলে সে নিজেই অপরাধী হিসেবে দোষী হতে পারে, তাহলে এই ধরনের স্বীকার করতে সে বাধ্য নন। ফৌজদারি কার্যবিধির 162 ধারা মতে 161 ধারার জবানবন্দিতে শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তাই স্বাক্ষর করবে। 161 ধারা জবানবন্দিতে কিন্তু প্রকৃতপক্ষে কে স্বাক্ষর করবে না? যিনি দিয়েছেন মৌখিকভাবে তিনি কিন্তু স্বাক্ষর করবে না। আচ্ছা, এরপরে যদি আপনি বলেন যে জিয়ার মামলার স্টেজ গুলো বলেন, এগুলো ফৌজদারি কার্যবিধির কত কত ধারায় আছে, এটা বলে পরীক্ষায় বলে যে জিয়ার মামলার স্টেজ বলে বা ফৌজদারি মামলার স্টেজ বলতে বলে। তো জিয়ার মামলায় প্রথমে তো এজাহার হয় নাকি? 154 ধারা। তদন্ত করে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 156। পুলিশ রিপোর্ট আছে কত? 173। তাহলে ডিসচার্জ 241 এ ম্যাজিস্ট্রেট আদালত। আর দায়ের আদালত হলে 265 সি। চার্জ গঠন 242 বা 265 ডি। বিচার শুরু ম্যাজিস্ট্রেট আদালতে বলতেছে 242 থেকে 244, আর এখানে 265 ডি থেকে 265 জি। বিচার শেষে খালাস দিচ্ছে 245। আর এখানে ওই যে ট 265 অথবা 265 ট। তারপরে দেখেন, অন্তর্নিহিত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার বলতে কি বুঝেন? এক কথায় উত্তর দিতে হবে। প্রথমেই কোয়াশমেন্টে যায়েন না, কোয়াশমেন্ট বলার কাজ নাই। দেখেন, যদি কোনো বিষয়ে আইনের কোনো সুনির্দিষ্ট বিধান উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আদালত তার নিজের বিচার বুদ্ধি বিবেক অনুযায়ী ন্যায় বিচারের স্বার্থে যে ক্ষমতা প্রয়োগ করেন তাকেই অন্তর্নিহিত ক্ষমতা বলে। এই হলো কথা। মানে আপনার যে মুখস্থ বলতে হবে এমন কোনো কথা নাই, যে আইনে যে ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান নাই সেক্ষেত্রে আদালত নিজের বিচার বুদ্ধি বিবেক ব্যবহার করে যে সিদ্ধান্ত নেয় ন্যায় বিচারের স্বার্থে, সেটাই বলে ইনহেরেন্ট পাওয়ার। ফৌজদারি কার্যবিধি 1898 এর 561 ধারায় শুধুমাত্র হাইকোর্ট বিভাগে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। অপরদিকে দেওয়ানি কার্যাবলী হয়ে গেছে, দেওয়ানি কার্যবিধি হবে। দেওয়ানি কার্যবিধি 1908 এর 151 ধারায় সকল দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। হয়তোবা আল্লাহ চাইলে আপনার ভাইবার প্রশ্ন এটাই আসতে পারে, শুধু একটাও করতে পারে যে বলো অন্তর্নিহিত ক্ষমতা কি, কোন কোন আদালতের আছে, দেওয়ানিতে কার, ফৌজদারিতে কার। এই জায়গায় যারা আছেন মিলিয়ে নিয়েন, অনেকের ভাইভাতে একটু বেশি প্রশ্ন করবে, আর অনেকে খালি যাবেন আর আসবেন, দু এক কথা বলে ইয়া করবে। আচ্ছা, এরপরে আমরা চলে এসে দেখেন এজাহার এবং 161 ধারা জবানবন্দির মধ্যে পার্থক্য বলুন। এজাহারের মধ্যে সংবাদদাতা স্বাক্ষর থাকে, কিন্তু 161 ধারার ক্ষেত্রে বিবৃতিতে তার কোনো স্বাক্ষর থাকে না। এখন আপনাদের যদি বলে যে একটা বিষয়ে যদি একাধিক এজাহার করে তাহলে কোনটা এজাহার হবে বলেন তো? প্রথম যেটা করছে মানে এফআইআর, প্রথম যেটা করছে সেটা এফআইআর, আর পরের গুলো সব কি হয়ে যাবে?
161, বুঝেন কিনা? প্রথম যেটা করছে সেটাই এজাহার হিসেবে এফআইআর হিসেবে গণ্য হবে, পরের গুলা কি হিসেবে গণ্য হবে? 161 হিসেবে গণ্য হবে। দেখেন, মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফৌজদারি কার্যবিধির কোন ধারা মতে? 381। আমি একটু প্রেক্ষাপট মনে করে দিই। এটা ওই যে দায়রা জজ তো মৃত্যুদণ্ড দিলে অনুমোদনের জন্য পাঠালো হাইকোর্টে 374, তিনি মৃত্যুদণ্ড বহাল রাখলো 373, ওইটার কপি আবার দায়রা জজের কাছে পাঠালো 379, আর দায়রা আদালত ওটা কার্যকর করবে 381। মৃত্যুদণ্ডের ফাঁসি কি একই তো? মৃত্যুদণ্ডই 381, আর মৃত্যুদণ্ডটা কার্যকর করার পদ্ধতি বলছে হলো 368-তে, ফাঁসিতে ঝুলায় কার্যকর করবে সেটা বলা আছে 368। আমাদের বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করার দণ্ডবিধি অনুসারে ফাঁসিতে ঝুলাই কার্যকর করে, বাট বাংলাদেশে আরো একটা পদ্ধতি আছে, কেউ জানেন মৃত্যুদণ্ড কার্যকর করার? স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে আছে, গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এ ওই জায়গায় বলা আছে যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। প্রশ্নটা দেখেন, একই ঘটনা দিয়ে যদি জিআর কেস এবং সিআর কেস হয় তাহলে ফলাফল কি হবে? কোন ধারার প্রশ্ন বলেন তো? 265 এই যে জিআর সিআর কেস স্থগিত হয়ে যাবে এবং আদালত জিআর কেসের পুলিশ রিপোর্টের জন্য অপেক্ষা করবে। যদি আদালতে প্রতীয়মান হয় যে দুটি মামলার ঘটনা একই, তাহলে দুটি মামলায় জিআর কেস হিসেবে চলবে। দুটি মামলাই জিআর কেস হিসেবে চলবে, এটা এই জায়গায় অ্যাকচুয়ালি ঠিক না। আইনে বিধান আছে যে দুইটি মামলা তখন এক হয়ে যাবে, সংযুক্ত হয়ে জিআর মামলা হিসেবে চলবে। প্রশ্ন আসতে পারে, আগাম জামিনের আবেদন মামলা কোন পর্যায়ে করা যায়? ফৌজদারি কার্যবিধি 498 ধারার বিধান মতে এটি গ্রেফতারের পূর্বে যে কোনো পর্যায়ে করা যাবে, কিন্তু অবশ্যই চার্জশিটের আগে। চার্জশিটের আগে। এখন সচরাচর আগাম জামিন চাওয়া হয় হাইকোর্ট বিভাগে, কিন্তু ফৌজদারি কার্যবিধি 498 যেটা আছে দায়রা জজের কাছেও চাওয়া যাবে, যদিও প্র্যাকটিস নাই, কিন্তু আইনে কিন্তু বিধান আছে। তো বলতে পারে, বলো যে আগাম জামিন কোন কোন জায়গা চাওয়া যায়? তারপরে দেখেন 10 নম্বর, রাষ্ট্রপক্ষ যদি খালাসের বিরুদ্ধে আপিল না করে তাহলে সংবাদদাতার প্রতিকার কি? এটা মোটামুটি আমরা প্রিলিতে সবাই জানি যে রাষ্ট্রপক্ষ মানে পিপি আপিল করে নাই, সংবাদদাতা এখানে ফৌজদারি কার্যবিধি 439 ধারা অনুযায়ী কি করবে? রিভিশন করবে। এখন বিষয়টা এই জায়গায় 439 মেনশন করার দরকার নাই, কারণ খালাসটা তো ম্যাজিস্ট্রেট আদালতও দিতে পারে, সো রিভিশনটা তো দায়রা জজের কাছেও হতে পারে। তো জাস্ট উত্তর দিবেন রিভিশন। দায়রা জজ কোর্টে রিভিশন 439 ক, আর হাইকোর্ট বিভাগে 439। দেখেন 11 নম্বর, ফৌজদারি আদালতের যে বলতেন কম্পোজিশন, কম্পোজিশন হলো গঠন। গঠন আছে কত ধারায়? 6 ধারায়। রিমান্ড কি? ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রিমান্ড সম্পর্কে বলা হয়েছে? রিমান্ড হলো অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো। সিআরপিসির 2টি ধারায়, আপনারা সিআরপিসি বলেন না, ফৌজদারি কার্যবিধি বলেন। ফৌজদারি কার্যবিধির 2টি ধারায় রিমান্ড সম্পর্কে বলা হয়েছে, যথা 167 এবং 344। তবে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 344 ধারায়। 13 নম্বরটা দেখেন, নন বেইলেবল অপরাধের জামিনের বিধান কোথায় আছে? কি কি গ্রাউন্ডে জামিন দেওয়া যায়? গতকাল বলছিলাম নন বেইলেবলের আছে কোথায়? 497 ধারায়। নিম্নোক্ত ক্ষেত্রে জামিন দিতে পারে যার বয়স কত? 16 বছরের কম, পীড়িত বা অক্ষম, আর কি হলে? মহিলা হলে। রিমান্ড খারিজ হলে প্রতিকার কি? রিভিশন। মনে নাও থাকতে পারে, আগে থেকে বলে দিই, সময়ের আবেদন খারিজ হোক মঞ্জুর হোক, প্রতিকার রিভিশন। আপনি হঠাৎ করে ঢুকবে, ঢোকার সাথে সাথে বলবে কোন সাইডে প্র্যাকটিস করেন, সিনিয়র এই সাইডে বলো সময়ের আবেদন না মঞ্জুর হলে কি হবে বা মঞ্জুর হলে কি হবে। যারা কোর্টে যান তারা মনে মনে চিন্তা করবেন যে সময়ের আবেদন মঞ্জুর না মঞ্জুর হলে তো আমরা কিছু করি না, তো কি বলবো কি বলবো, বাট অ্যাকচুয়ালি যদি কিছু করার থাকে সেটা কি বলেন? রিভিশন। তারপরে চলে আসেন টেন্ডার অফ পার্ডন কি? সিআরপিসির কোথায় বলা আছে? টেন্ডার অফ মামলার ঘটনার সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশের শর্তে কোন অভিযুক্তকে ক্ষমা প্রদর্শন করাকে বলা হয় টেন্ডার অফ
পাঠান। ক্ষমা প্রদর্শন, টেন্ডার অফ পার্ডনের আক্ষরিক অর্থ হলো ক্ষমা প্রদর্শন। কি বলেন? ক্ষমা প্রদর্শন। সাম্প্রতিক সময় ওই যে শেখ হাসিনার মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল বাকি নাকি ওনার নাম, যাই হোক, মাহমুদ না বাকি, যাই হোক, উনি তো ওই যে রাজসাক্ষী হয়েছে, ওনারা ক্ষমা প্রদর্শনের প্রস্তাব দিয়েছে এবং উনি রাজসাক্ষী হিসেবে সবকিছু প্রকাশের কথা জন্য সম্মত হয়েছে। এ সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 337 থেকে 339 ক ধারায় আলোচনা করা হয়েছে। এই যে দেখেন, 16 নাম্বার, কখন একজন অভিযোগকারীকে পরীক্ষা করার প্রয়োজন হয় না? যখন অভিযোগকারী হবে একটি আদালত অথবা একজন কি সরকারি কর্মচারী। এখন যদি আপনারে বলে যে সরকারি কর্মচারী তার জমি জমা নিয়ে মামলা করছে, সিআর মামলা, তার জবানবন্দি নেবে কিনা বলেন? অবশ্যই নিবে, কারণ এই জায়গায় সরকারি কর্মচারী তো তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত না, নাকি? কনফেশন আর গিলটি প্লিড লেখেন। প্লিড গিলটি বা গিলটি প্লিড, প্লি অফ গিলটি বা গিলটি প্লিড হবে। এর মধ্যে পার্থক্য কি? গতকালই বলছিলাম আমরা, তদন্ত পর্যায়ে 164 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকার করে ওটারে বলে কনফেশন। 164-এর সাথে সাথে সাজা দিতে পারে না, আর চার্জ গঠনের সময় যে দোষ স্বীকার করে তখন সেটারে বলে কি? গিলটি প্লিড, প্লি অফ গিলটি। এবং এই জায়গায় সাথে সাথে সাজা দিতে পারে, তবে সাজা দিতে কি বাধ্য না। 18 নম্বর প্রশ্নটা দেখেন, পুলিশ একবার তদন্ত রিপোর্ট দেওয়ার পর কি অধিকতর তদন্ত করতে পারে? পুলিশ একবার তদন্ত রিপোর্ট দেওয়ার পর অধিকতর তদন্ত করতে পারে। কতবার পারে জানেন? কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, যত খুশি ততবার করতে পারে। তবে ওই তদন্ত প্রতিবেদন একসেপ্ট করবে কি করবে না, এটা কার ক্ষমতা? আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তারপরে দেখেন, সম্পূরক অভিযোগপত্র বা সাপ্লিমেন্টারি চার্জশিট কি? ফৌজদারি কার্যবিধি 1898 173 খ এর বিধান অনুযায়ী পুলিশ একবার অভিযোগপত্র দেওয়ার পর অধিকতর তদন্ত করে যে অভিযোগপত্র দেয় তাকে সম্পূরক অভিযোগপত্র বা সাপ্লিমেন্টারি চার্জশিট বলে। তারপরে দেখেন যে অধিকতর তদন্তের ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন হয়? পুলিশ কর্তৃক একবার তদন্ত রিপোর্ট দেওয়ার পর উক্ত অভিযোগ অধিকতর তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন হয় না। 21 নম্বর প্রশ্ন দেখেন যে পুলিশ সম্পূরক অভিযোগপত্র কয়বার দিতে পারেন? পুলিশ যে কোনো সংখ্যক সম্পূরক অভিযোগপত্র দাখিল করতে পারেন। বিচার শেষ হওয়ার পরে রায় ঘোষণার পূর্বে কি অতিরিক্ত তদন্তের আদেশ দেওয়া যাবে? একবার বিচার শেষ হয়ে যাওয়ার পর পরে রায় ঘোষণার পূর্বে অতিরিক্ত তদন্তের আদেশ দেওয়া যাবে। এই যে উচ্চ আদালতের নজিরে আছে, এমনকি আপিল পর্যায়েও অতিরিক্ত তদন্তের আদেশ দেওয়া যাবে। একই ব্যক্তির বিরুদ্ধে কি 379 এবং 447 ধারা একত্রে চার্জ গঠন করা যাবে কিনা? এটা হলো জুডিশিয়াল সার্ভিসের প্রশ্ন। যে 379-তে আছে হলো চুরি, আর 447-এ আছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখন মামলা কিন্তু ওই ধারায় করে এবং ম্যাজিস্ট্রেট সাজাও দেয়, কিন্তু এই সাজা আপিলে গিয়ে টিকবে না। বুঝতে পারছেন? কারণ যাবে না, কারণ দেখেন উচ্চ আদালতের নজিরে আছে যে কারণ চুরি করার সময় চোর অবশ্যই ঘরে বা জমিতে প্রবেশ করে চুরি করবে, এক্ষেত্রে ঘরে বা জমিতে প্রবেশ করা পৃথক কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। আবার আছে দেখেন 24 নম্বরে 379 এবং 411 ধারায় কি একই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে শাস্তি দেওয়া যাবে? 379 তো আমরা জানি, 411-তে কি আছে? চোরাই মাল। বলেন তো কি কি চোরাই মাল হিসেবে গণ্য হবে না? কোন ধরনের অপরাধের মাধ্যমে? ডাকাতি আর প্রতারণা। ডাকাতি আর প্রতারণা করে কোনো কিছু লাভ করলে সেটা চোরাই মাল বলা যাবে না। আর কয় প্রকারের সম্পত্তির চোরাই মাল বলছে? 5 প্রকারের। যাবে না দেখেন, কারণ যে চুরি করবে তার কাছেই চোরাই মাল পাওয়া, এটাই স্বাভাবিক। সেজন্য 379 এবং 411 ধারায় একই সঙ্গে একই ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। তারপরে দেখেন 395 এবং 412 ধারায় কি একই ব্যক্তিদের বিরুদ্ধে চার্জ গঠন করে শাস্তি দেওয়া যাবে? 395-তে আছে ডাকাতি, আর 412-তে আছে ডাকাতি লব্ধ মাল যদি কেউ জেনে শুনে রাখে। ডাকাতি লব্ধ মাল জেনে শুনে রাখে যাবে না, কারণ ডাকাতির মালামাল ডাকাতদের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। একটা দারুণ প্রশ্ন দেখেন,
ধরুন ডাকাতির সময় একজন খুন হয় কিন্তু ডাকাতটা মালামাল নিতে পারেনি, এক্ষেত্রে কি 393 ধারা চার্জ গঠন করে শাস্তি দেওয়া যাবে কিনা? মানে ডাকাতি করতে গিয়ে খুন করছে কিন্তু মালামাল নেওয়ার আগেই তারা পালাই চলে গেছে, তাহলে কি শাস্তি দেওয়া যাবে কিনা? যাবে, কারণ ডাকাতির সংজ্ঞায় বলা আছে যে দস্যুতা করলে বা দস্যুতার উদ্যোগ নিলে, প্রচেষ্টা করলে সেটাও কি হবে, ডাকাতি বলে গণ্য হবে। হাইকোর্ট ভাই ভাই একবার পরীক্ষায় জিজ্ঞেস করছিল এইভাবে যে ধরেন কোনো মামলার কোনো চাক্ষুষ কোনো সাক্ষী নাই, তাহলে এই মামলাটা কিভাবে প্রমাণ করবে? মানে উনি জানতে চাইছে যে রাজসাক্ষীর মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। এই যে দেখেন রাজসাক্ষী কি, রাজসাক্ষীর ইংরেজি জানেন? অ্যাকমপ্লিস, আর একটা আছে অ্যাপ্রুভার, এপিপি আর ও ভিইআর। অ্যাকমপ্লিস মানে হলো দুষ্কর্মের সহযোগী, আর অ্যাপ্রুভার মানে রাজসাক্ষী। এক্সাক্ট মানে আক্ষরিক যে অর্থ, অ্যাপ্রুভার, এপিপি আর ও ভিইআর। এপিপি আর ও ভিইআর, অ্যাপ্রুভার। কোন মামলায় জড়িত অভিযুক্ত ব্যক্তি ক্ষমার শর্তে যদি উক্ত মামলা সাক্ষী হয় তখন তাকে রাজসাক্ষী বলে। ক্ষমার শর্তে নাকি সত্য সাক্ষ্যদানের শর্তে আদালত রাজসাক্ষীকে ক্ষমা করতে পারে। ফৌজদারি কার্যবিধি 337 থেকে 339 ক ধারা পর্যন্ত রাজসাক্ষীর বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর একটা প্রশ্ন দেখেন, যদি আসামিকে 342 ধারায় পরীক্ষা না করে শাস্তি দেওয়া হয় তাহলে উক্ত শাস্তি কি আইনানুগ হবে কিনা? 342 না করে শাস্তি দিছে, এই জায়গা দেখেন 342 ধারায় পরীক্ষা না করে কোন অভিযুক্তকে শাস্তি দিলে উক্ত শাস্তি আইনানুগ হবে না, কারণ আসামি সাফাই সাক্ষীর মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ থেকে কি হবে, বঞ্চিত হবেন, এটা তার একটা অধিকার। তবে সাফাই সাক্ষী লিখে রাখেন, সাফাই সাক্ষী আছে কততে? 340-এ। রিকল কি? আমরা জানি সাক্ষী রিকল আছে কত কত ধারায় জানেন? 231 আর 540। একবার তার সাক্ষ্য গ্রহণের পরে যদি আবার তার দরকার হয় তাহলে তারে রিকল করে 540 ধারায়, আর চার্জ পরিবর্তনের কারণে যদি রিকল করার দরকার হয় সেটা হলো 231 ধারায়। তো এখানে যে রিকলটা আছে দেখেন, যখন কোনো মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়, ওই আসামি যদি স্বেচ্ছায় হাজির হয়ে জামিন নিয়ে ফেলে তখন আদালত তার ইস্যুকৃত ওয়ারেন্ট ফেরত আনার জন্য একটা নোটিশ ইস্যু করেন, এটাকেই কি বলে, রিকল বলে। মানে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিন্তু আপনি গ্রেফতার হন নাই, তার আগেই আদালতে আত্মসমর্পণ করে স্বেচ্ছায় হাজির হয়ে কি নিয়েছেন, জামিন নিয়েছেন, কিন্তু ওই ওয়ারেন্ট তো আছে কোথায়, থানায়। তাহলে ওই ওয়ারেন্ট ফেরত আনার জন্য যে নোটিশ ইস্যু করে সেটারই কি বলে, রিকল। বুঝেন কিনা? আইনজীবী হিসেবে আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের রিকল থানায় নিশ্চিত করবেন। যদি তদন্তাধীন জিআর মামলা হয় সেক্ষেত্রে জামিন নেওয়ার পর আপনার আসামিকে আদালতের প্র্যাকটিস বা ট্রেন্ড অনুযায়ী প্রত্যয়নপত্র বা জামিনের আদেশের কপি সংগ্রহ করে নিয়ে দিতে হবে। ওই প্রত্যয়নপত্র আদেশের নকলের কপি সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তা আয়োকে দেখিয়ে নেওয়া উত্তম। আপনারা কি দেন জিআর মামলা ক্ষেত্রে, কি দেন? রিকলই দেন, জি জি। তা না হলে ওই মামলায় পুলিশ আপনার আসামিকে গ্রেফতার করে ফেলতে পারে। তাহলে রিকল বুঝছেন কিনা? হ্যাঁ, আপনি প্রথমে যদি রিকলে যা বলে আপনি চলে যান সাক্ষী রিকলে, যে স্যার রিকল আছে 540 ধারে। আর যদি বলে শুধু রিকল, কি বলবেন যে একবার ওয়ারেন্ট ইস্যু করার পরে ওই আসামি গ্রেফতার হয় নাই কিন্তু সে যদি আগেই স্বেচ্ছায় আসে কি নাই, জামিন নাই, তাহলে আদালত ওই ওয়ারেন্টটাকে ফেরত আনার জন্য যে নোটিশ দেয় সেটাই কি বলে, রিকল। এইটুকু। পিডাব্লিউ আসেন। এক পিডাব্লিউ হচ্ছে প্রসিকিউশন উইটনেস, ওই যে চার্জ গঠনের পরে যে সাক্ষ্য গ্রহণ হয় সেটা বলে ওই যে 1 নম্বর সাক্ষী পিডাব্লিউ 1, পিডাব্লিউ 2। বুঝেন কিনা? আর এই পিডাব্লিউ মানে কি, প্রোডাকশন ওয়ারেন্ট। প্রোডাকশন ওয়ারেন্ট কি দেখেন, এগুলো কোর্টের ভাষা। মামলায় প্রতিটি ধার্য তারিখে আসামিদের আদালতে উপস্থিত থাকতে হয়। আসামি যদি জামিনে মুক্ত থাকে তাহলে ধার্য তারিখ হাজিরা দরখাস্ত কি দিতে হয়। কোনো কারণে না আসতে পারলে সময়ের দরখাস্ত দিতে হয়। সময়ের দরখাস্ত কত ধারায় দেয় বলেন? 344 ধারায় সময়ের দরখাস্ত, 344 ধারায়। বাস্তবে ধারা উল্লেখ করে না, বাট সময়ের আবেদন করে ফৌজদারি কার্যবিধির 344 ধারায়। আমাদের স্বপন সাহেব একবার 344 ধারায় সময়ের দরখাস্ত করতে গেছিল, পরে ওনার সিনিয়র ওনার জারি দিছে।
তোরে লিখতে কইছে কেটা? 344 তো উনি লেখছে, ব্যাখ্যা তো দিতে হবে কোর্টে যাই সিনিয়রের। যদি বলে 344-এ কি আছে, সে সময় তো স্বপন সাহেবের দেওয়া লাগবে না। আচ্ছা দেখেন, আসামি জেলে থাকলে ধার্য তারিখে ওই আসামিকে জেল থেকে সংশ্লিষ্ট আদালতে হাজির করানো হয়। অধার্য তারিখে আসামি আদালতে উপস্থিত থাকে না, মানে যেদিন ধার্য তারিখ না সেদিন তো আসামির আদালতে আসা লাগে না। যদি এমন দেখা যায় যে মামলার শুনানির সুবিধার্থে আসামিকে অধার্য তারিখে আদালতে উপস্থিত করা দরকার, তাহলে ওই আসামিকে জেল থেকে আনার জন্য পিডব্লিউ ইস্যুর আবেদন করতে হয়। মানে ধার্য তারিখ না, বাট ধরেন আপনি জামিন শুনানি করতে যাচ্ছেন, কিন্তু তারে আনা দরকার, কিন্তু ধার্য তারিখ না, তাহলে কি ইস্যু করতে হবে? পিডব্লিউ ইস্যুর আবেদন করতে হবে। যদি পিডব্লিউ ইস্যু করা থাকে, কোনোভাবে আসামির জামিন হয়ে যায়, তাহলে পিডব্লিউ বাতিল চাইতে হবে। তা না হলেও আসামি জামিন পেলেও জামিনের সুবিধা পাবে না, জেল থেকে বের হতে পারবে না। তো আপনি জাস্ট প্রোডাকশন ওয়ারেন্ট এই কথা বললেন যে ধার্য তারিখ না এমন দিন যদি আসামিরে হাজির করতে চায়, তাহলে কিসের আবেদন করে? প্রোডাকশন ইস্যুর, যে পিডব্লিউর আবেদন করে। চলে আসেন সেন্টআপ, নট সেন্টআপ। মামলার এজাহারে যেসব আসামির নাম থাকে তাদের কেউকে যদি তদন্তকারী কর্মকর্তা আয় ও তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘটনার সাথে সংশ্লিষ্টতা নাই মামলা থেকে বাদ দিলে ওই মামলায় তাকে ওই মামলায় নট সেন্টআপ আসামি বলে। মানে যারা অব্যাহতির সুপারিশ করছে, যারা অব্যাহতি ফাইনাল রিপোর্ট যারা দিছে, যারা অব্যাহতির সুপারিশ করছে তারে কি বলে? নট সেন্টআপ, নট সেন্টআপ আসামি বলে। আর যে আসামির নাম ঘটনার সাথে সংশ্লিষ্টতা আছে বলে মনে করে তদন্তে পায় তাকে কি বলে? সেন্টআপ আসামি। হ্যাঁ, তদন্তকারী কর্মকর্তা দাখিলকৃত চার্জশিট পৃথক কলামে সেন্টআপ এবং নট সেন্টআপ আসামিদের নাম লেখা থাকে। কি বাদন সাহেব, কি চিন্তা করেন? কখন সমন দিয়ে অতিরিক্ত ওয়ারেন্ট দেওয়া যায়? আনোয়ারুল হক সাহেব এমনি বলেন তো, সমন আর ওয়ারেন্টের মধ্যে পার্থক্য কি? দুইটার প্রকৃতিগত পার্থক্য কি? আপনার আদালতে হাজির করতে হয় আর পাওয়ার জন্য এটা আমি হয়রানি করতে আমি ওটাই করতে পারি গ্রেপ্তার দেওয়া কোর্টে যায় কিন্তু গলা জোর বাড়াইতে হবে নাই। ভাই বাদুর বলেন আগে তো দুটি ব্যাটটা হতো না কিন্তু সমন দিলে, যারে সমন দিল সে নিজের ইচ্ছায় হাজির হবে, আর ওয়ারেন্ট দিলে হলো তারে ধরে নিয়ে আসবে। যদি এমন হয় আদালত আসামির বিরুদ্ধে অপরাধ আমলি নিয়ে সমন দেয় এবং আদালত 1 মাস পর একটা তারিখও নির্ধারণ করেছে, কিন্তু আসামি বিদেশ চলে যাবে, এই আসামি চলে গেলে আর পাওয়া যাবে না, এই ধরনের ক্ষেত্রে বাদীর আইনজীবী হিসেবে আপনি সমনের অতিরিক্ত হিসেবে ওয়ারেন্ট দেওয়ার জন্য আবেদন করতে পারেন। বাস্তবে করছেন কখনো? আছে কত ধারায় জানেন? ফৌজদারি কার্যবিধি 90 ধারায় সমনের অতিরিক্ত হিসেবে ওয়ারেন্ট আছে, 90 ধারায়। এটা পরীক্ষা জিজ্ঞেস করে 540-এ, 540-এর এ দরখাস্ত কি কখন দিতে হয়? যদি এই মামলায় অন্য কোনো আসামি আদালতে উপস্থিত থাকে, তাহলে আপনি ফৌজদারি কার্যবিধির 540 ক ধারায় আসামির অনুপস্থিতিতে তার পক্ষে জেরার জন্য আবেদন করবেন, সাথে সাথে সময় প্রার্থনা করে রাখবেন। হ্যাঁ, তবে আপনার আসামি যদি মামলার একমাত্র আসামি হয় তাহলে এই ধারায় আবেদন করা যাবে না। কি সংশোধন আছে বলেন দিই? আমি বলে দিই, সেটা হলো যে এই কোডের অধীন তদন্ত পর্যায়ে বিচারক বা ম্যাজিস্ট্রেট লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে জামিনমুক্ত অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে এবং আসামিকে তার আইনজীবীর মাধ্যমে হাজিরার আদেশ দিতে পারেন। অর্থ সংশোধনীর পূর্বে মামলা শুরু হওয়ার পর থেকে আসামিকে ব্যক্তিগত হাজিরা দিতে হতো, হাজিরা না দিলে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হতো, জামিনপ্রাপ্ত আসামিদেরও হাজিরা দিতে হতো। অর্থ সংশোধনীর মাধ্যমে তদন্ত পর্যায়ে জামিনমুক্ত অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়ায় আদালত হাজির হওয়ার যে ভোগান্তি সেটা হতে জামিনে মুক্ত আসামি পরিত্রাণ পাবে। অর্থাৎ 540 ক ধারায় আরো একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো এই যে মামলার সাক্ষ্য গ্রহণের সময় আসামি উপস্থিত না থাকলেও আদালতের অনুমতি সাপেক্ষে আসামির আইনজীবী সাক্ষীদের জেরা করতে পারবেন। পূর্বে ন্যূনতম একজন আসামির উপস্থিতি বাধ্যতামূলক ছিল, এখন একজনেরও থাকার দরকার নাই। আইনজীবী আসামিদের পক্ষে আইনজীবী সাহেব জেরা করতে পারবেন।
আইনজীবী জেরা করতে পারে। হ্যাঁ, আচ্ছা এখানে 35 নম্বর প্রশ্নটা একটু আমরা একটু দেখি। আচ্ছা 34 সাক্ষী রিকল বা 540 এর আবেদন, যে ক্ষেত্রে সাক্ষী আসার দিন আপনার আসামি না থাকার কারণে যদি তার জামিন বাতিল হয়ে যায় তাহলে দ্রুত তাকে আদালতে উপস্থিত করে জামিন নিতে হবে। যে সাক্ষী হয়ে গেছে তাকে রিকল করে জেরা করে নিতে হবে। এছাড়াও যে যদি এমন পরিস্থিতি হয় যে মামলার যে কোনো পর্যায়ে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে আনা প্রয়োজন, সাক্ষী হিসেবে কোনো ব্যক্তির নাম নেই তবে আদালত উপস্থিত কোনো ব্যক্তির জবানবন্দি তবে আদালতে উপস্থিত কোনো ব্যক্তির জবানবন্দি প্রয়োজন, কোনো সাক্ষী ইতিপূর্বে সাক্ষ্য দিয়ে চলে গেছে। আচ্ছা এই জায়গায় যাই থাকুক না কেন মূল কথা হলো সাক্ষী রিকল হলো একবার যার সাক্ষ্য গ্রহণ করা হয়ে গেছে তারে আবার ডেকে আনা। তবে 540-এ আরো একটা কথা আছে, যারা আপনি সাক্ষী হিসেবে ডাকেন নাই আদালতে উপস্থিত আছে, আদালত ইচ্ছা করলে ওই ব্যক্তিরও সাক্ষ্য গ্রহণ করতে পারে। কত ধারায়? 540 ধারায়। 388 ধারাটা একটু দেখেন। 388 ধারার পিটিশন কি কখন দিতে হয়? যদি এমন হয় আপনার আসামিকে রায় শুধু জরিমানা করছে, কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু দিছে কি জরিমানা, যেমন 10,000 টাকা অনাদায়ে 2 মাসের জেল, আপনার সাক্ষীর সাথে টাকা নাই, তাহলে আইনজীবী হিসেবে আপনি ফৌজদারি কার্যবিধি 388 ধারার পরে পরে টাকা দেওয়ার জন্য সময় চাইতে পারেন, সাথে একটি জামিনের আবেদনও করে নেবেন। এতে আদালত আপনার সাক্ষীকে অনধিক 30 দিনের সময় দিবে। আপনি চাইলে 2-3 কিস্তিতে টাকা জমা দিতে পারবেন। এই সময় সাজা কি থাকবে? স্থগিত থাকবে। তো আর লাস্টে 36 যেটা, এই ধরনের প্রশ্ন আপনাদের আসার সম্ভাবনা তেমন নাই, সো এটা করার প্রয়োজন নাই। আমি একটু আপনাদের একটা জিনিস লিখতে দেই, একটু লিখেই দেখান আমারে সবাই একটা কাগজে, জাস্ট 2-4 কথায় একটা ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ লিখে দেখান, স্তর, একটা ফৌজদারি মামলার স্তর, খালি এক এক কথায়, এক এক কথায়, যে উদাহরণস্বরূপ বলি এজাহার, তদন্ত, কি কি। অনলাইনে যারা আছেন আপনারা একটু লিখে দেখান, কমেন্ট বক্সে লিখলে হবে, বা একটা কাগজে একটু লিখে দেখান ফৌজদারি মামলার। আরেকটা কথা, আরেকটা জিনিস লিখবেন, কেউ দেখবেন না এই মুহূর্তে, সবার উপরে এই আইনটার নাম লেখেন, ফৌজদারি কার্যবিধি ইংরেজিতে আইনের নাম লিখে ফৌজদারি মামলার স্তর এটা লেখেন, এটা একটু চেক করতে চাই। ইংরেজিতে লিখবেন, কেউ দেখবেন না, এই মুহূর্তে যে যা পারেন সেটা লেখেন। দণ্ডবিধিতে যা যা মনে রাখতে হবে, দণ্ডবিধি আসলে আমরা কি কি পড়বো বা কি কি পড়া উচিত, কোন কোন ধারাগুলো। তো ধারার কথা যদি বলি, আপনার যে ধারাটা একেবারে না জানলেই নয়, 34, 149 সাধারণ উদ্দেশ্য সাধারণ অভিপ্রায়, বা সাধারণ অভিপ্রায় সাধারণ উদ্দেশ্য, 34, 149 আপনার জানতেই হবে, জানতেই হবে। বুঝছেন তো? 34, 149। এরপরে আপনারা জিজ্ঞাসা করতে পারে যে 53 ধারাটা, ওই যে দণ্ড কত প্রকার, দণ্ড কত প্রকার? 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, তারপরে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, সবশেষে হচ্ছে কি অর্থদণ্ড। জি, বললে ভালো, না বললে সমস্যা নাই। আচ্ছা, জেনারেল এক্সেপশনের মানে এই দণ্ডবিধি এত পুঙ্খানুপুঙ্খ ভাবে জানার দরকার নাই, জাস্ট এই আহ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ধারাটা মনে রাখেন, 396 খুন সহ ডাকাতি। একবার হাইকোর্টের ভাইভাতে আমার এক বন্ধুরে ওনারে জিজ্ঞাসা করছে ঢোকার সাথে সাথে যে কোন সাইডে প্র্যাকটিস করেন, তা উনি পরিকল্পনা করে গেছে বলবে 2 সাইডেই প্র্যাকটিস করি, উনি মুখ ফসকে বলে ফেলছে যে শুধু ফৌজদারিতে করি, শুধু ফৌজদারি বলে ফেলছে। তা ওনারা বলছে যে বলেন তো ফৌজদারি প্র্যাকটিস করেন, খুন সহ ডাকাতি আছে, খুন সহ ডাকাতি শাস্তিযোগ্য কত ধারায়, কোথায় আছে দণ্ডবিধির? তো উনি বলছে 397। ওই এক প্রশ্নে ওনার ভাইবা শেষ, আর একবার ভাইবা দেওয়া লাগছে। ও, এই যে ফৌজদারি প্র্যাকটিস করেন না, আর আপনারা তো এখনো ওইভাবে, উনি তো অলরেডি হাইকোর্টের ভাইবা দিছে, মানে কি সে অলরেডি প্র্যাকটিস করছে, তার মানে তার 396 সম্পর্কে অবশ্যই একটা ভালো ধারণা থাকা দরকার। এখন উনি জানেও 396, এমন না যে উনি মানে না জানে বলছে, কিন্তু ওই জায়গায় মুখ দিয়ে বের হয়ে গেছে নার্ভাসনেসের কারণে। আচ্ছা, তো
জেনারেল এক্সেপশনের এরকম তেমন কিছু নাই। জাস্ট মনে রাখেন যে আপনার ওই 100 আর 103 আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যায়, কখন মৃত্যু ঘটানো যায়। আর প্ররোচনা সবাই জানেন, প্ররোচনা কাকে বলে, সংজ্ঞা আর কি, একজন আর একজনের যদি কোনো অপরাধ করতে কি করে, সহায়তা করে। তাহলে প্ররোচনাকারী কি শাস্তি পাবে সর্বনিম্ন কয়জন? একজন। যে কাজের জন্য প্ররোচনা দিছে সেটা কি হওয়াই লাগবে? সেটা হতেও পারে, নাও হতে পারে। বুঝছেন তো? তাহলে আমার প্ররোচনাটা জেনে দিবেন। প্ররোচনা ওই বিস্তারিত যে 100 ওই যে 9 থেকে 120 পর্যন্ত ওগুলোর দরকার নাই। প্ররোচনার ফলে প্ররোচনার সংজ্ঞাটা জাস্ট। আর 109 আর 114টা একটু খেয়াল করেন, যে প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে 109। আপনাদের অনেকের কেস ডায়েরিতে থাকতে পারে 109 আর 114। প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে হলো 109। প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনা করে ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাহলে কত? 114। এই দুই ধারা জানলেই হবে। বেআইনি সমাবেশ 141। বেআইনি সমাবেশ কাকে বলে জিজ্ঞাসা করতে পারে। আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে? 5 বা ততোধিক ব্যক্তি, আপনি জাস্ট বলবেন যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি কোনো বেআইনি কাজ করে, ওই যে ভাঙচুর করছে, কাউরে কাজ করতে বাধা দিছে, বা কাউরিতে জোরপূর্বক কোনো কাজ করা হয়েছে, কারো জমি দখল করতে, তখন সেই সমাবেশ হয়ে যাবে কি? বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ কখন দাঙ্গা হবে? ধারা মনে না থাকলে সমস্যা নাই। বেআইনি সমাবেশ দাঙ্গা হবে কখন? শক্তি বা উগ্রতা প্রদর্শন করলে বেআইনি সমাবেশ হয়ে যাবে কি? এখন যে জিনিসটা আপনার মনে রাখার দরকার, যদি বলে যে বেআইনি সমাবেশের সাথে আর 149 এই দুইটার সম্পর্ক কি? বেআইনি সমাবেশের সাথে 149-এর সম্পর্ক কি? বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে, এটাই বলছে কততে? 149। বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে, এটাই 149। এরপরে আমরা চলে আসি, এই জায়গায় পড়া লাগবে না, নিন্দনীয় নরহত্যা খুন। এটা ভাই জানতে হবে, নিন্দনীয় নরহত্যা কি আর খুন কি। নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিছে কত ধারায়? 299। আর খুনের সংজ্ঞা কত? 300। আপনি ওখানে গিয়ে মুখস্থ বলার সুযোগ নাই। মুখস্থ বলতে গেলে আপনাদের অভ্যাস আছে এরকম যে চোখ বন্ধ করছেন, একদিক তাকাইছেন, ওনাদের চোখে চোখ রেখে কথা বলা খুব কষ্টসাধ্য। বলবেন যে স্যার, একজন ব্যক্তি আর একজনকে বেআইনি ভাবে হত্যা করলেই সেটা হলো নিন্দনীয় নরহত্যা। আর ওই নরহত্যাটা যদি প্রি প্ল্যান অনুসারে করে তাহলে সেটা কি? খুন। অর্থাৎ সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন হয়। ওই যে 300 ধারায় বলা হয়েছে যে নিন্দনীয় নরহত্যা কখন খুন হবে, 4টা উপাদান: অভিপ্রায়, জ্ঞান, আঘাতের প্রকৃতি, আর আসন্ন বিপজ্জনক কারণ। খুনের শাস্তি কি? 302 ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে 303 ধারা, যে একমাত্র শাস্তি কখন? মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি কাউকে কি করে? খুন করে। এখন আপনারা যারা কেস ডায়েরি দিচ্ছেন অনেকের হয়তোবা 307 ধারা আছে, 307 ধারা জেনে নেবেন। অ্যাটেম্পট টু মার্ডার 307 ধারায় 3 প্রকারের সাজা আছে। শুধু অ্যাটেম্প দিছেন, আঘাত করেন নাই, 10 বছর। অ্যাটেম্প দিছেন, আঘাত করছেন, যাবজ্জীবন বা 10 বছর। অ্যাটেম্প নিছেন, আঘাত করছেন, কিন্তু আপনি নিজে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তাহলে হতে পারে কত? মৃত্যুদণ্ড। 309 ধারাটা ভিভিআই, পরীক্ষায় প্রশ্ন আসে, বলবে যে বলেন যে এমন কি অপরাধ আছে করলে অপরাধ না, ব্যর্থ হইলে অপরাধ? আত্মহত্যা। কত ধারায়? 309। বুঝছেন? 320 ধারা ভিভিআই, আমারে 320 ধারা থেকে প্রশ্ন করছিল। গুরুতর আঘাত কয় প্রকার? 8 প্রকার। হাত ভাঙে নাই, কোথাও জখম প্রাপ্ত হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু স্বাভাবিকভাবে 20 দিন পর্যন্ত কাজকর্ম করতে পারে নাই, ওইটাও গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে। কতটা বলছে? 320 ধারায়। তারপরে চুরিতে চলে আসি সরাসরি। চুরির বিষয়বস্তু কি? অস্থাবর সম্পত্তি। চুরি, চুরির সংজ্ঞাটা জেনে নিয়েন 378 ধারায়।
আর চুরির শাস্তি কি 379-তে? বলেন তো জামিনযোগ্য না জামিন অযোগ্য? জামিন অযোগ্য। 380-তে কোথায় চুরি? বসবাসের স্থান, জাহাজ, তাঁবু, ওখানে 380-তে। চাঁদাবাজি আমাদের দণ্ডবিধিতে এক্সটর্শন বা চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ 300 কততে? 83-তে দিতে সংজ্ঞা। চাঁদাবাজি টোটালি হয়ে গেছে, ক্ষতির ভয় দেখাই করছে 384, আর মৃত্যুর ভয় দেখাই করছে 386। মৃত্যুর ভয় দেখাই করলে 86, আর ক্ষতির ভয় দেখাই করলে 84। আর চাঁদাবাজি কেবল ক্ষতির ভয়ে রাখছে, এখনো টাকা পয়সা নেয় নাই, তাই হলো 85। আর মৃত্যুর ভয়ে রাখছে, টাকা পয়সা নেয় নাই, তাই হলো 87, 387। আমরা না 85টা দেখে যায়, অনেকের 85টা আছে। 84 85 পার্থক্য বললেন যে স্যার ভয় দেখাইছে এবং চাঁদাবাজি করে টাকা পয়সা নিয়ে নিছে, তাইলে হলো 84। আর জাস্ট ভয়ে রাখছে, এখনো মানে তার কাছ থেকে মূল্যবান জামানোর টাকা পয়সা নিতে পারে নাই, তাহলে কত? 385। এইটুক জেনে নিয়ে এখন তাইলে বলবে যে তোর সুতা হলো না কেন, চিন্তায় হলো না কেন? এটা চিন্তার ক্ষেত্রে ভয়টা হবে তাৎক্ষণিক এবং সাথে সাথে, আর চাঁদাবাজির ক্ষেত্রে হবে কি দূরবর্তী। একটু খেয়াল করেন, পরীক্ষায় প্রশ্ন করে যে দস্যুতার ডাকাতির সংজ্ঞা দিতে কত দাঁড়ায়? 391। যদি বলে যে কোন দুইটা অপরাধ আছে বলেন, যে অপরাধীর সংখ্যা ছাড়া আর কোনো পার্থক্য নাই। দস্যুতা এবং ডাকাতি। দস্যুতায় কয়জন? 1 থেকে 4। আর ডাকাতি 5 বা ততোধিক। আর জেনে নেবেন 506 ধারা। যার 406 420-এর মামলা আছে সেইটা জেনে নিয়েন যে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট কি বা চিটিং কি। 420 চিটিং। 406 হলো বিশ্বাসভঙ্গ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, সংজ্ঞা দিছে 405 ধারায়। যদি কারোর সাথে কোনো বিশ্বাসের সম্পর্ক থাকে বা চুক্তিগত সম্পর্ক থাকে, পরবর্তীতে সেটা ভঙ্গ করে কোনো মূল্যবান জামানত টাকা পয়সা আত্মসাৎ করলে সেটা হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এটা জামিন অযোগ্য কিন্তু আপোষযোগ্য। জামিন অযোগ্য কিন্তু আপোষযোগ্য। আর 420-এর সাজা 7 বছর, কিন্তু এটা জামিনযোগ্য। 420 প্রতারণা করে আপনার কাছ থেকে মূল্যবান টাকা পয়সা জিনিসপত্র নিয়ে নিছে, সেটা হবে হলো 420। কত বছর বলেন? 7 বছর। এটা জামিনযোগ্য। হ্যাঁ। 406 সাজা 3 বছর, কিন্তু জামিন অযোগ্য আবার আপোষযোগ্য। আর মনে রাখবেন 506 ধারা ক্রিমিনাল ইন্টিমিডেশন। ক্রিমিনাল ইন্টিমিডেশন মানে ভয় দেখানো। ভয় দেখালে শুধু এই জায়গায় সাজা আছে 2 প্রকার। একটা হলো 2 বছর, আর যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখান তাহলে 7 বছর। 506 দ্বিতীয় ভাগ। ঠিক আছে। ইফটিজিং মনে রাখবেন 509। ইফটিজিং এর সাজা কত? 1 বছর বিনাশ্রম। 1 বছর বিনাশ্রম। দণ্ডবিধি এতটুকু মনে রাখলেই হবে ইনশাল্লাহ। তো তার ভিতরে নিন্দনীয় নরহত্যা খুনের পার্থক্য বলতে পারবেন? যে নিন্দনীয় নরহত্যা খুন কাকে বলে? বদরুজ্জামান সাহেব বলেন। নিন্দনীয় নরহত্যা হচ্ছে বেআইনিভাবে কাউকে হত্যা করা হলে সেটা নিন্দনীয় নরহত্যা হিসেবে গণ্য হবে। জি। আবার যদি ওই হত্যাটি পরিকল্পিতভাবে করে হ্যাঁ, তাহলে সেটা পুলিশ, সেটা নিন্দনীয় নরহত্যা হবে না? নিন্দনীয় নরহত্যা হবে। সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। জি, এই তো হয়ে যাবে। আপনারা জিজ্ঞাসা করবে, যে প্রশ্নটা অবশ্যই জিজ্ঞাসা করবে সেটা হলো যে নাম কি? বদরুজ্জামান সাহেব নাকি? বদরুজ্জামান অর্থ কি? পূর্ণোজ্জ্বল চাঁদ। যে পূর্ণোজ্জ্বল চাঁদ। পূর্ণোজ্জ্বল চাঁদ। বদরের যুদ্ধ কত সালে হয়? না, জিজ্ঞাসা করবে, এগুলো জিজ্ঞাসা করবে। হ্যাঁ, নামের অর্থ সবাই জেনে দিবেন। নামের অর্থ সবাই জেনে দিবেন, যার যার নামের অর্থ।
আর কেউ না জানলে আমাকে তাহলে বলেছে ভালো করে বুঝছেন? নামের অর্থ জানতে হবে। এখন বদরুজ্জামান সাহেব বলেন, এই ওনার কথা শুনেন। বদরুজ্জামান সাহেবরে জিজ্ঞাসা করলো যে আপনি এতদিন পরে এই পেশায় আসছেন কেন, বলেন। যে আমি গভর্নমেন্ট প্রজেক্টে চাকরি করতাম, সেই চাকরি মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীতে আমার এক ভাই ছিল, হ্যাঁ, সে অ্যাডভোকেট করতো, তারপরে বললো যে আমার এই পেশাটা ভালো, এই পেশাটায় যদি করতে হয়েছে তাহলে ভালো হবে। তারপরে অনুষ্ঠিত করে আর আমি এইটা দেখলাম মূল হচ্ছে এই এই পেশার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষকে সহায়তা করা যায়। আর 2 নম্বরে হচ্ছে ন্যায় বিচারের যে আহ, সচেতনতা, আহ, আইনের শাসন এবং আইনের সচেতনতার জন্য কাজ করা যায়। এবং যারা নির্যাতিত আছে বা যারা অসহায় আছে তাদেরকে আইনের সহায়তার জন্য বিষয় হিসেবে সহায়তা করে। সেই জন্য আমি এই পেশাটা পছন্দ করি। আচ্ছা, ধন্যবাদ। এই ধন্যবাদ। কোন গভর্নমেন্ট প্রজেক্টে ছিলেন এইগুলো জিজ্ঞাসা করতে পারে, যদি এটাই বলেন। ওইগুলা সার্টিফিকেট তো ওই জায়গায় দেখাইতে পারবেন না বিস্তারিত বললেন আর কি, কারণ আপনারা যাদের মোটামুটি একটু বয়স বেশি তাদের আপনাদের এই প্রশ্নটা আসবেই যে বর্তমানে কি করছেন বা এতদিন পরে আসছেন কেন এই বয়সে, এটা আসবেই আসবে। আচ্ছা, আমাদের আমাদের আপনারা তো এই জায়গায় তেমন কেউ নাই। আমাদের পাড়ের একজন অ্যাডভোকেট আছে, সুব্রত গাইন, সবাই চিনেন না? সুব্রত গাইন সাহেবের তো অল্প বয়স থেকে মাথায় চুল নাই। তো উনি তো অ্যাডভোকেট হয়েছে 2016 সালে, আমি হলো 14, উনি হলো 16। তো উনি ওই ভাইবা দিয়ে এসে আমার মনে আছে এই কথাটা, মনে আছে যে দাদা আমার চুল না দেখে ভাবছে যে আমার অনেক মনে হয় বয়স, আমারও যে কি পরিমাণ প্রশ্ন করছে। তো আমি সব পারছি, সমস্যা নাই, কিন্তু এই উনার এই চুল না দেখে ভাবছে যে এর বয়স অনেক বেশি এবং এক গাদা প্রশ্ন তারে করছে। তো না, সমস্যা নাই, পারবেন ইনশাল্লাহ। যার যে না, আপনাদের এটা আপনারা ভাইবা অধিকাংশ হলো অলরেডি পাস করে বসে আছেন, যার প্রিলি রিটেনে ভালো মার্ক আছে তার অটোমেটিক্যালি ওই জায়গায় একটা ইতিবাচক ধারণা হয়ে বসে আছে। আর ওই জায়গাতে যে প্রশ্ন করবে এটার উত্তর জাস্ট ওই মুহূর্তে একটু পারলেই। আর আপনাদের এই জায়গায় খুব বেশি কঠিন প্রশ্ন করে না, যা করে সব আপনি পারেন, কিন্তু ওই জায়গায় ওই নার্ভাসনেসটা একটু। না, বেরোবে না, বেরোবে না, সমস্যা নাই। কোশ্চেন মনে করবো ঝগড়া করতেছে মহিলা সবাই। আচ্ছা, সবার নামের অর্থ জেনে যাবেন, বর্তমানে কি করতেছেন এটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। আর অনলাইনে যারা আছেন, কে যে 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 বারে যারা কোর্টে জীবনে যান নাই তারা ওই বারের কোন জায়গা কি আছে এটা একটু দেখে আসেন। দেখা গেলো উনি জিজ্ঞাসা করলো যে আপনি অমুক বারের ওই বারে এই গাছটা কোন কোন পাশে আছে, আপনি বললেন স্যার পশ্চিম পাশে আছে, বাট ওই জায়গায় ওরকম কোনো গাছই নাই, এরকম যেন না হয়। আর কোন ধরনের কি প্রশ্ন করতে পারে এগুলা শিখাই দেবো, বাট যে যে বারের আছেন ওই বারের ওই বিল্ডিং টিল্ডিং কোথায় কি আছে, সেক্রেটারি, তারপরে সভাপতির নাম কি, জেলা জজ কি, হ্যাঁ এগুলা গোপালগঞ্জেরটা তো আমি লিখেই দেবানি, কিন্তু আমি বলতেছি যে আমাদের এখানে তো সারা বাংলাদেশের আছে, সিলেটের আছে, খাগড়াছড়ির আছে, চট্টগ্রাম আছে, ঢাকার আছে, খুলনার আছে, সব জায়গার আছে, সবাই এক জায়গায়। তো তাদের কথা বলতেছি আর কি, এটা জেনে নিবেন। আর একটা কথা, আপনারা কেস ডায়েরি নিয়ে অনেক বেশি চিন্তিত ভাই। কেস ডায়েরিতে মোটামুটি আপনার 5টা কেস থাকলেই হলো, কোন সালের কবে কি এইগুলা ওই জায়গা অনেকে হয়তো বা ভাবতে পারেন। কবে যেন কালকে না কবে যেন একজন বলতেছে যে স্যার এখন তো অনলাইনে কেস আপডেট হয়, তাহলে আমাদের কি কেস ওই জায়গা চেক করবে নাকি? কি শুনেন, ওই জায়গা গেলে আপনার এক একজনের ভাইবার জন্য বরাদ্দ হলো 2-3 মিনিট, হায়েস্ট গেলে যে প্রথম দিকে যাবে তারে 5-6 মিনিট রাখতে পারে। 2-3 মিনিটে তো আপনার সাথে ঠিক মতো কথাই বলতে পারবে না। আর এই জায়গায় এত এত মামলা, এ বিচারপতিদের এই পড়ে দেখার সুযোগ আছে নাকি? বাংলাদেশ বার কাউন্সিলের একটা লোক আছে এই যে তাই পুলিশ ভেরিফিকেশনে আসবে যে এই কেস এই জায়গা আছে কিনা। তো এইগুলা নিয়ে অযথাই আপনারা টেনশনে আছেন। ওই কেস ডায়েরি হচ্ছে বার কাউন্সিলের সবচেয়ে ফালতু জিনিস, অথচ এই জিনিসটাই আপনাদের সবচেয়ে পেরেশানি বেশি। ভাবেন যে আমি এই জায়গায় বলি, এই জায়গা ধরেন আপনারা 30 জন আছেন অনলাইনে, আমার আছে এই জায়গা 34 জন, তাহলে মোট 70 জনের মতো আছে। এই 70 জনের মধ্যে আমার কথা লিখে রাখেন, 50 জনের কেস ডায়েরি নিয়ে দেখবেই না, কোনো প্রশ্নই করবে না। আর বাকি 24 জনের একটু ধরে দেখতে পারে যে কি লেখছেন নাকি না লেখছেন, কেস ডায়েরি অধিকাংশ সময় দেখেই না।
আপনি ঢোকার সাথে সাথে আপনার ওই একজন সহকারী থাকে, উনিও আপনার পেপার গুলো আর কেস ডায়েরিটা নিবে। বসলেন, যাই প্রশ্ন টশ্ন করলো, মাঝে মধ্যেই দু একবার কেস ডায়েরি হাতে নিতেও পারে, নাও পারে। বিচারপতি এমনি জিজ্ঞেস করে যে কেস ডায়েরি করছেন, জি কেস ডায়েরিতে একটা কেসের কথা বলেন, বা যদি একটু ধরে দেখে বলতে পারে যে এই ধারায় কি আছে বলেন, এটাই, এর বেশি কিছু না। আরো যদি দেখেন যে আপনার পিপুলিশ কন্টাক্ট ডেটে এত তারিখ 22 সাল, আর আমার কেস হলো 19 সালের, আল্লাহ আমার কি হবে, এই টাইপের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আপনি মেইন ফোকাস করেন এই পড়ার প্রতি। আর জি হ্যাঁ, আর সাদা শার্ট পরবেন, ওই যে ক্রিম কালার টালার বা অন্যান্য কালার এগুলো দিয়া দরকার নাই। সাদা শার্ট, একেবারে পিওর সাদা, কালো কোট, আর সবকিছু কালো আর সাদা, এটাই যেন হয়। আচ্ছা, তো দণ্ডবিধি এতটুকুই। আমরা দেখেন আর একটু আলোচনা করি। দণ্ডবিধি তো গেল, একটু দেওয়ানি কার্যবিধি নিয়ে শুরু করে আসেন, আসল জায়গায় আসি। আর একটা কথা বলে দিই, যদি আপনারা জিজ্ঞাসা করে যে কোন সাইডে প্র্যাকটিস করেন, সাধারণত সবাই যে কোনো এক সাইডেই করে। যারা সিনিয়র হয়ে যায় তারা কিন্তু দুই সাইডে প্র্যাকটিস করে না, যারা তরুণ আছে তারা দুই সাইডেই করে। এখন আপনার তো দুইটা মামলা এই দেওয়া লাগবে, সিভিলও দিচ্ছেন, ক্রিমিনালও দিচ্ছেন। আপনি বলবেন যে স্যার আমার সিনিয়র দুই সাইডেই করেন, তবে ফৌজদারি বেশি, বা তবে ক্রিমিনাল মানে দেওয়ানি বেশি। একেবারে যে করে না তাই যদি বলেন, তাহলে মামলা আসলো কোন জায়গা থেকে? আমাদের দীপিকা বিশ্বাস যেন কবে কোর্টে গেছে, উনি কার যেন কি কাগজ তুলতে গেছে, সব কিছু করে টরে দিয়েছে, এরপর জিজ্ঞেস করছে যে এই কাগজ কার, উনি বলছে হাসি দিয়ে বলছে এই কাগজটা আমার না। তা আপনার না, তো আপনি উঠাইতে আসছেন কেন? পরে আর ওনার কাছে দেয় নাই, ওই লোক রে নিয়ে আসেন। অথচ উনি যদি বলে যে এই কাগজ আমার, তাইলে ওনার ওই জায়গা দিয়ে দেয়। এই জায়গা সব সময় বেশি সত্য কথা বলার দরকার নাই, মাঝে মাঝে একটু টেকনিক্যালি হইয়েন। দেখেন ভাই, দেওয়ানি কার্যবিধির যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আহ একটা লিখছেন শু কোন কালারের হবে, ব্ল্যাক এ লাগবে নাকি অন্য কালার হলে চলবে? ব্ল্যাক কালারই কিনেন, ব্ল্যাক কালার হলে ভালো হয়। আচ্ছা, একজন লিখছেন স্যার ভাইবা বোর্ডের সদস্য কে কে থাকেন? ভাই বোর্ডের সদস্যরা জাস্টিসরা থাকেন, অ্যাটর্নি জেনারেল থাকেন, জাস্টিসরা থাকেন, আর বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান থাকেন, আর বড় জোর বার কাউন্সিলের দু একজন অন্য সদস্য থাকতে পারেন, এর বাইরে আর কেউ থাকে না, জাস্টিসরাই বেশি থাকে। আর বাইরে থাকার ভিতরে বার কাউন্সিলের কোনো সদস্য সদস্যরা থাকতে পারে, এর বাইরে অন্য কেউ কেউ থাকার কোনো সম্ভব মানে মানে নাই। আচ্ছা, স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিনে কিছু শেয়ার করি নাই, তো এর জন্য স্ক্রিন শেয়ার হচ্ছে না। তো আমরা দেওয়ানি কার্যবিধি সিপিসির কি পড়বেন? সিপিসি খুবই মানে আপনাদের জটিল লাগতে পারে, বাট সিপিসির যে জিনিসটা মনে রাখবেন, ডিক্রি আদেশ কাকে বলে, ডিক্রি আদেশ, ডিক্রি কাকে বলে, আদেশ কাকে বলে। স্ক্রিনে কিছু শেয়ার করি নাই ভাই। ডিক্রি আদেশ বুঝেন নাই জায়গায় কেউ আছেন? একটা আপনি বলবেন যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে, আর নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। অর্থাৎ ডিক্রির মাধ্যমে একটা মামলার পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে কি হয়? নির্ধারিত হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর আদেশ হচ্ছে একটা মামলা চলাকালীন সময়ে বিভিন্ন যে দরখাস্তগুলো করে, দরখাস্তগুলোর প্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেয় সেটাকে বলে কি? আদেশ। আপিলযোগ্য আদেশ কোথায় আছে জানতে চাইতে পারে, কত আদেশ? 43 আদেশ আর 104 ধারা। 43 আদেশ আর 104 ধারা। আপনাকে তো টায়ার্ড লাগতেছে। জি জি। দেওয়ানি কার্যবিধিতে মোট আদেশ আছে কয়টা? 51টা। এখন বলবৎ আছে কয়টা? 50টা। কোন নাম্বার আদেশ বাতিল? 51 নম্বর আদেশ বাতিল। আর্জি প্রত্যাখ্যান, বিবিআই। আর্জি প্রত্যাখ্যান কাকে বলে মনে আছে? 7 আদেশের 11 বিধিতে জিজ্ঞাসা করবে যে আর্জি প্রত্যাখ্যান মানে
রিজেকশন অফ ক্লেইম, ইংরেজি টার্মটার মধ্যে রাখেন। ও আরেকটা কথা হলো যে আপনারা তো ওই জায়গায় ঢুকবেন, এমনিতে টেনশন থাকবে, তো ওই জায়গায় বিচারপতিরা তো ওই জায়গায় 3-4 জন বসা, আপনারে কে কোন প্রশ্ন করছে অনেক সময় আপনি না বুঝতে পারেন। যদি প্রশ্ন না বুঝেন তাহলে বলবেন, না বুঝে কোনো উত্তর দিবেন না। আপনি আগে প্রশ্ন শুনবেন, যদি প্রশ্ন শুনতে পারেন নাই, বুঝেন নাই, তাহলে বলবেন স্যার যদি আরেকবার বলতেন। বুঝতে পারেন? বলেন না যে আমি শুনতে পারি নাই, স্যার যদি আরেকবার বলতেন। এইভাবে বলবেন বিনয়ের সাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরজি প্রত্যাখ্যান হয় 7 আদেশের 11 বিধিতে। আরজি প্রত্যাখ্যানের কারণ কয়টা? 4টা। কজ অফ অ্যাকশন না থাকলে, তারপরে মামলার মূল্যমান কম দেখালে, আপনার অপর্যাপ্ত কোর্ট ফি দিলে, আর আইন দ্বারা বাড়িতে হলে। এই 4টাই জায়গা যত তাড়াতাড়ি বলতেছেন, ওই জায়গায় গেলে একটু নার্ভাসনেসের কারণে ওই জায়গায় মাথায় আসবে না। আরজি প্রত্যাখ্যান 7 আদেশের 11-তে কয়টা? 4টা। আরজি প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার কি? নতুন মামলা করা যায় কিনা বলেন? আরজি প্রত্যাখ্যানের বিরুদ্ধে যদি তামাদি মেয়াদ থাকে তাহলে নতুন মামলা করা যাবে, আর আপিলও করা যাবে। অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস 6-17। প্লিডিংস মানে কি আনোয়ার হক সাহেব বলেন? আরজি জমা। এবং না বা কোনটা? প্লিডিং আর প্লিডিংস মনে আছে, শিখাইছিলাম। প্লিডিং বললে বা, আর প্লিডিংস বললে দুইটাই এবং। যদি বলে প্লিডিং অর্থ কি? আরজি ও আরজি বা জবাব, প্লিডিং। আর যদি বলে প্লিডিংস তাহলে আরজি এবং জবাব। এস থাকলে হলো বহুবচন, দুইটাই বোঝাবে। আর শুধু প্লিডিং বললে একটা, এইটা অথবা ওইটা। অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস এর আবেদন কে করতে পারে বলেন? বাদী না বিবাদী? উভয়। বাদী বিবাদী উভয়। বলেন তো এই অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস এটা কোন পর্যায়ে করা যায়? একটা মামলা যে কোনো পর্যায়ে করা যায়। আচ্ছা, দেওয়ানি আদালতের এখতিয়ার জানবেন। এখতিয়ার মানে হলো আর্থিক এখতিয়ার। সহকারী জজ কত, সিনিয়র সহকারী জজ কত, যুগ্ম জেলা জজ কত, কত কত? সহকারী জজ 15 লাখ, সিনিয়র সহকারী জজ 25 লাখ, যুগ্ম জেলা জজ অসীম। এই যে আমানুর সাহেব, বলবেন যে আমানুর। সেট অফ কাকে বলে জানেন? এটা জিজ্ঞেস করে, সেট অফ কাকে বলে? কোন ধরনের মামলায় সেট অফ করা? অর্থের মামলায়। বাদী অর্থের মামলা করছে, বিবাদী এসে বলতেছে যে আমিও অমুকের কাছে অর্থ পাই, তবে বিবাদীর দাবিটা হবে বাদীর দাবির সমান অথবা কম। যদি বেশি হয় সেটা কি হবে? পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম। অর্থের মামলা ছাড়া অন্য কোন মামলায় সেট অফ দাবি করা যায় না। রেস জুডিকাটা, রেস সাব জুডিস, বিবিআই জিজ্ঞাসা করে প্রচুর। রেস জুডিকাটা, রেস সাব জুডিস কি? রেস সাব জুডিস কত? 10। আর রেস জুডিকাটা 11। দুইটা মামলাই চলমান থাকলে প্রথমটা চলবে, দ্বিতীয়টা স্থগিত থাকবে। রেস সাব জুডিস। আর রেস জুডিকাটা একটা চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে পরেরটা চলবে না। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা মনে আছে? 11-4। যে কারণ বা যে যুক্তি আমি আগের মামলায় দেখাইতে পারতাম, আগের মামলায় দেখাই নাই, তাহলে পরবর্তী মামলায় দেখাইতে পারবো না। এটাই হলো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা পরোক্ষ দোবারো দোষ। কত ধারা? 11-4। একতরফা ডিগ্রি কাকে বলে? একতরফা ডিগ্রি শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই, তাহলে একতরফা ডিগ্রি দিতে পারে 9 আদেশের 6 বিধিতে। আর একতরফা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার আছে 4টা ভোট। একতরফা ডিগ্রি, একটা ডিগ্রি আপিল করা যায় 96 ধারায়। 13 বিধিতে একতরফা ডিগ্রি রদের আবেদন করা যায়। 13-র সরাসরি রদের আবেদন করা যায়, খরচ দিতে হবে কত? 3000। এছাড়া রিভিউ করা যায় 47 আদেশের 1 বিধিতে।
কোন ধরনের মামলায়, কোন ধরনের ডিক্রির ক্ষেত্রে জারি মামলার দরকার নাই? ঘোষণামূলক ডিক্রি। ঘোষণামূলক ডিক্রির ক্ষেত্রে জারি মামলা করার প্রয়োজন নাই। জি, হ্যাঁ আসছিল, বাট দরকার নাই, মানে ওইটা পরে, মানে এখন অনেক ক্ষেত্রে জারি মামলা না করলেও চলবে সেটা বলছে, কিন্তু তার মানে এই না যে 21 আদেশ আপনার বাতিল করবে। কায় মোকাম কি? কোন পক্ষ মারা গেলে পক্ষভুক্তির যে প্রক্রিয়া এটা বলে কায় মোকাম। 22 আদেশের 3 আর 22 আদেশের 4 90 দিনের মধ্যে হইতে হবে। ও, ভালো একটা বাদ পড়ে গেছে, সেটা হলো বিকল্প পদ্ধতিতে সমন কি? সাবস্টিটিউটেড সার্ভিস। 5-এর 20-এ কি আছে? সাবস্টিটিউটেড সার্ভিস মনে রাখতে হবে, বিকল্প সমন। যে ক্ষেত্রে স্বাভাবিক পন্থায় সমন জারি করা যায় না, সেই ক্ষেত্রে আদালতের কাছে আবেদন করতে হয়, যে লটকে সমন জারির জন্য যে আবেদন করে সেটাই বলে বিকল্প পদ্ধতিতে সমন। 5 আদেশের কত বিধি? 20 বিধি। লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় কত? 60 কার্য দিবস। প্রাথমিকভাবে 30 কার্য দিবস, পরবর্তীতে আরো 30, টোটাল কত? 60 কার্য দিবস। 60 কার্য দিবসের মধ্যে যদি লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় কি হবে? একতরফা নিষ্পত্তি হবে, এক্সপার্টি ডিসপোজ। একতরফা নিষ্পত্তি, একতরফা ডিগ্রি না কিন্তু, কি বলেন? একতরফা নিষ্পত্তি। ফর্মাল ডিফেক্ট বিবিআই 23 আদেশের 1 বিধিতে। ফর্মাল ডিফেক্টস হলো যে আপনার মামলা খারিজ হচ্ছে না, বাট ওই মামলায় আপনি কোনো প্রতিকার পাবেন না। বলবেন যে স্যার কিছু কিছু মামলা আছে যে মামলায় যে কোনো ত্রুটি আছে, যেরকম ঘোষণামূলক মামলার ক্ষেত্রে ঘোষণার সাথে সাথে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, যদি আনুষঙ্গিক প্রতিকার না চাই তাহলে ওই মামলায় ফর্মাল ডিফেক্ট আছে বলে গণ্য হবে। 23 আদেশের কত বিধি? 1 বিধি। ফর্মাল ডিফেক্ট থাকলে প্রতিকার দুইটা, হয় আর্জি সংশোধনের আবেদন করতে হবে, আর না হলে আপনার মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে, আবার দায়েরের শর্তে। 16 ডিগ্রি জিজ্ঞাসা করে, 16 ডিগ্রি কি? 16 ডিগ্রি কোথায় আছে? 16 ডিগ্রি কোথায় আছে? 23-এর 3। বলেন তো 16 ডিগ্রি কোন পর্যায়ে দেওয়া যায়, কোন পর্যায়ে করা যায়? মামলার যে কোনো পর্যায়ে। যে কোনো পর্যায়ে যদি পক্ষরা একমত হয় আদালতে জানাইলে 16 ডিগ্রির বিরুদ্ধে, 16 ডিগ্রি যদি দিয়ে দেয় কি করা যাবে না? আপিল করা যাবে না। 16 ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। বুঝতে পারছেন? রায়ের পূর্বে ক্রোক আটক। অর্থের মামলায় রায়ের পূর্বে আটকের আবেদন করা যায়, অর্থের মামলায়। আর ক্রোকের আবেদন যে কোনো মামলায় করা যায়। যদি অর্থের মামলায় বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় কোনো সম্পত্তি বিক্রি করে ফেলে, বা নিজে পালায় চলে যায়, বা পালানোর উদ্যোগ নেয়, সেই ক্ষেত্রে হলো রায়ের পূর্বে আটক। আর সম্পত্তি বিক্রির উদ্যোগ নিছে, সেই ক্ষেত্রে হলো রায়ের পূর্বে ক্রোক। এটা মনে রাখেন। অস্থায়ী নিষেধাজ্ঞা বিবিআই দেওয়ানি কার্যবিধির যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। এবং আপনার এই নিষেধাজ্ঞা কি, অস্থায়ী নিষেধাজ্ঞা কি, এটা জিজ্ঞাসা করতে পারে। জিজ্ঞাসা করতে পারে, বলেন ইনজাংশন কি, কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির আছে কততে? 39 আদেশে। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোথায় আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায় বলছে স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। আর কোন ক্ষতি সাধন থেকে বিরত রাখার জন্য বা সম্পত্তি বেদখল হতে বিরত রাখার জন্য স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে। আর যে কোনো মামলা চলাকালীন সময় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায়। 39 আদেশের মানে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায়, মঞ্জুর করা হয় 39 আদেশের 1 ও 2 বিধি অনুসারে। যেটা মনে রাখতে হবে যে নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে কি করতে হয়? মিস ভায়োলেশন, মিসেলেনিয়াস ভায়োলেশন কেস।
কোথায় করে? 39 আদেশের 2-3। 39 আদেশের 2-3 মিস ভায়োলেশন কেস করলে কি হতে পারে, মানে কি করতে পারে? মিস ভায়োলেশন কেস করতে পারলে ওই যে তার সম্পত্তি ক্রোধ করতে পারে, আর দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে, আর তারপরেও যদি সে ভায়োলেশন বিদ্যমান থাকে, তাহলে 1 বছর পর্যন্ত সম্পত্তি ক্রোধ করে তার সম্পত্তি কি করে দিতে পারে, বিক্রি করে দিতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিকার কি? অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিকার হলো আপিল। হ্যাঁ, 39 আদেশটা একটু দেখে যায়। কমিশন কোথায় আছে মনে আছে? কমিশন 26 আদেশ। কমিশন কাকে বলে? যে কাজটা আদালত স্বয়ং করতে পারতেছে না, কাউরে পাঠায় করতেছে, সেটা বলে কি? কমিশন। রিসিভার আছে কত আদেশে? 40 আদেশ। রিসিভার হচ্ছে তত্ত্বাবধায়ক, যে বিদ্যমান যে বিবাদমান যে সম্পত্তি আছে সেটা দেখাশোনার দায়িত্ব যারে প্রদান করে তারে কি বলে? রিসিভার। ভাই যেটা মনে রাখতে হবে অবশ্যই, রেস্টিটিউশন জিজ্ঞাসা করবে। রেস্টিটিউশন প্রত্যার্পণ। এবং প্রত্যার্পণ আপনারা অনেকেই বুঝেন, বাট ওখানে বলতে গেলে সমস্যা হয়ে যাবে। বলবেন যে বিচারিক আদালতের সিদ্ধান্ত যদি আপিলে পরিবর্তন হয়ে যায়, আর বিচারিক আদালতের সিদ্ধান্তের কারণে জারি মামলায় ওই ব্যক্তি যদি কোনো কিছু হারাই থাকে, সেটা ফিরে পাবার যে আবেদন, সেটারই কি বলে? প্রত্যার্পণ। অর্থাৎ আরো ভালোভাবে বলে, আরো সংক্ষিপ্ত ভাবে বলে, যে জারি মামলায় যা হারাইছিলাম, আপিলে জয়লাভ করলে ওই হারানো বস্তু ফিরে পাবার যে আবেদন, সেটারই কি বলে? প্রত্যার্পণ। দেওয়ানি কার্যবিধির কত ধারা? 144 ধারা। প্রত্যার্পণের আবেদন করতে হবে কত সময়ের মধ্যে? 3 বছরের মধ্যে। কত, কোথায় মনে আছে? 181। 181। বলেন 43 আদেশে আপিল যোগ্য আদেশ কয়টা? 25টা। হরিও, আর টেনশনের কিছু কারণ নাই। আপনি ভাবতে পারেন যে এরা তো বলে যাচ্ছে, আমার কি হবে না, আমি তো হবে না, হবে না, হবে না। আচ্ছা, রিভিউ রিভিশনটা একটু মনে রাখেন। রিভিউ কোথায় করে? রিভিউ রিভিউ করে কোথায়? যে আদালত সিদ্ধান্ত দেয় সে আদালতে রিভিউর তামা দিবেন, মনে রাখবেন 90 দিন। আমাদের আইনের কত অনুচ্ছেদ? 173 অনুচ্ছেদ অনুসারে 90 দিন। যদি জিজ্ঞাসা করে যে রিভিউ কখন করে, যে ক্ষেত্রে আপিলের কি থাকে না, বিধান থাকে না, বা আপিলের বিধান ছিল আপিল করতে, সেই ক্ষেত্রে করা যায় কি? রিভিউ। নিঃস্ব ব্যক্তি সম্পর্কে কোথায় আছে বলেন? মূল মামলার ক্ষেত্রে 33, আর আপিলের ক্ষেত্রে কত? 44। নিঃস্ব ব্যক্তি কে? মামলার বিষয়বস্তু ছাড়া যার 5,000 টাকার বেশি সম্পত্তি নাই, সে হলো নিঃস্ব ব্যক্তি। আপনি বলবেন রিভিশন করে আইনগত ভুলের কারণে। রিভিশনের আহ, আছে 115 ধারা। যদি বলে রিভিশন কত আদেশে আছে, রিভিশনের কোনো আদেশ নাই। বলবে যে রিভিশনের যে তামাদি মেয়াদ কতদিন, তামাদি আইনের কোন অনুচ্ছেদে আছে? নাই। উচ্চ আদালতের নজিরে আছে রিভিশনের তামাদি মেয়াদ। আপিলের যা, এটারও তাই। আপিলের তামাদি মেয়াদ জেলা জজের কাছে 30 দিন, আর হাইকোর্টে 90 দিন। তামাদি আইনের 152 আর 156। এগুলাই এগুলাই। আর এছাড়া দেওয়ানি কার্যবিধি থেকে যা আসে, আমি আপনাদের আলাদা এক নোট দিব, যে পরীক্ষায় সাধারণত যে ধরনের প্রশ্ন আসে, যে আজকে যেভাবে দিচ্ছে, যে ফৌজদারির একটা, ওইভাবে একটা পাবেন ইনশাল্লাহ। তো আগামীকাল আপনাদের পড়া নাই, আগামীকাল আসবেন না। আর পড়া হচ্ছে শুক্রবার সকালে, শুক্রবার সকাল 10টায়। শুক্রবার সকাল 10টায় আপাতত। শুক্রবারেরটা বলতেছি, শুক্রবার সকাল 10টায়। শুক্রবার শুক্র আমার কোনো জায়গায় কোনো শিডিউল ফাঁকা নাই। শুক্রবারে এক ব্যাচ আছে, তাদের বাদ দিয়ে আপনাদের ওই জায়গা দিচ্ছি। আসেন। হ্যাঁ,
অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যাঁ হুসাইন সাহেব বলেন ভাই। নেন এই জায়গা আছে ভাই, সিট আছে, এক্সট্রা আছে। অনলাইনে যে ভাইরা আছেন আপনি একটু অপেক্ষা করেন, একটু 5 মিনিট অপেক্ষা করেন, ওনারা একটু যে ওরা একটু চলে যাক, ওইটা কমে যাক। আমি আছি, কাটতেছি না।